আজকের গল্পটা থাইল্যান্ডের একটা গ্রামের এক কৃষক পরিবারকে নিয়ে। হাসি খুশিভাবে অতি সাধারণ জীবনযাপনে অভ্যস্ত পরিবারটিতে একদিন হানা দেয় এক মৃত্যু ফিসফিসকারী শয়তানি আত্মা। ওই এক ফিসফিস শব্দ, যা দিয়ে পরিবারটির সমস্ত সুখ শান্তি হারাম হয়ে যায়। কিন্তু এই প্রেতাত্মার বিরুদ্ধে পরিবারের সবার মাঝে একতা এই সাধারণ গল্পটাকেও অসাধারণ করে তুলেছে। গ্রামীণ পরিবেশে পারিবারিক আবহে তৈরি মুভিটার মেকিং অসাধারণ। ন্যাচারাল পরিবেশের সাথে কালার গ্রেডিং এর সিলেকশন, মুভিটার যথাযথ ডিরেকশন সব মিলিয়ে অন্য সব থাই হরর মুভির মতো এটাও বেশ উপভোগ্য। কথা বলছি 2023 সালে থাইল্যান্ডে মুক্তিপ্রাপ্ত ডেথ হুইসপারার মুভিটি নিয়ে। সময়টা 1972 সালের দিকে। গল্প শুরু হয় থাইল্যান্ডের কাঞ্চনাবুরি প্রদেশের একটা গ্রামে, যেখানকার বেশিরভাগ মানুষজনই ছিল কৃষিজীবী। এক কৃষক দম্পতি এবছর তাদের উৎপাদিত ফসলগুলো কিভাবে একটু বাড়তি পয়সায় বিক্রি করা যায় সেটা নিয়ে আলোচনা করছিল। কারণ তাদের মেয়ে নাট শারীরিকভাবে খুবই অসুস্থ ছিল, তাকে সুস্থ করতে বেশ কিছু টাকার প্রয়োজন। মেয়েটার যে কি হয়েছে কিছুই বোঝা যাচ্ছে না, অবস্থা দিন দিন যেন অবনতির দিকে যাচ্ছে। এমন সময় ঘর থেকে নাটের আওয়াজ ভেসে আসে। বাবা মাকে দেখে নাট ব্যথায় চিৎকার করতে করতে মাটিতে লুটিয়ে পড়ে। তার পেটটা অস্বাভাবিকভাবে ফুলে উঠতে শুরু করেছে, সাথে মুখ দিয়ে রক্তপাত হচ্ছে। মুহূর্তের মধ্যে অতিরিক্ত রক্তপাত আর ব্যথায় আর্তনাদ করতে করতে সেখানে নাটের মৃত্যু হয়। সিন শিফট করে ওই গ্রামেরই আরেকটা কৃষক পরিবারে, স্বামী স্ত্রী আর 6 সন্তান সহ 8 সদস্যের একটা পরিবার। পরিবারের কর্ত্রী ইয়েন সকালে রেডিওটা চালু করে দিয়ে চুলায় রান্নাটা বসিয়ে দেয়। মেয়েদের মধ্যে সবার বড় ইয়াদ ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছে। তড়িঘড়ি করে মাকে জিজ্ঞেস করে তার বাগানে পানি দেওয়ার পাত্রটা কোথায়, কারণ প্রতিদিন সকালে বাগানে পানি দেওয়ার দায়িত্বটা তার। মা বলে, তোমার দেরি হয়ে গিয়েছে, ভাগ্য ভালো তোমার বাবা বাড়িতে নেই, নইলে তোমার আজকে খবর হতো। এমন সময় মেঝো মেয়ে ইয়াম এসে বলে, আপু আমি তোমার কাজটা করে ফেলেছি। মা এরপর সব মেয়েদেরকে বলে, তোমরা স্কুল শেষে সোজা বাড়িতে চলে এসো, তোমাদের বাবা আজকে সন্ধ্যায় সবাইকে মেলায় নিয়ে যাবে। মেলায় যাওয়ার কথা শুনে মেয়েরা সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। এভাবে ছোট ছোট খুশিতে পরিপূর্ণ ছিল পরিবারটি। এখানে 3 বোন একই স্কুলে পড়াশোনা করে এবং তাদের মাঝে খুবই ভালো সম্পর্ক রয়েছে। স্কুল যাওয়ার সময় 3 জন মজা করে দৌড়ে দৌড়ে যাচ্ছিল, কিন্তু সবার ছোট বোন হঠাৎ একটা বিশাল আকার বট গাছের নিচে অদ্ভুতভাবে দাঁড়িয়ে থাকে। তখন বাকি বোনেরা এসে তাকে স্কুল নিয়ে যায়। ইয়াদ ছিল তাদের ক্লাসের ক্লাস ক্যাপ্টেন, তাই আজকে সাপ্তাহিক ছুটির আগের দিন হওয়ায় ক্লাস পরিষ্কারের দায়িত্ব ছিল। সে যখন ক্লাস পরিষ্কার করছিল, মেঝো বোন ইয়াম এসে একটা ডেস্কে বসে তার জন্য অপেক্ষা করছিল, আর ডেস্কের নিচে কিছু চিরকুট পড়ে থাকতে দেখে সেগুলো দেখছিল। ইয়াদ এসে তার হাত থেকে চিরকুটটা কেড়ে নেয় আর সেগুলো ফেলে দিতে বলে, কারণ চিরকুটগুলোর ডাইনের মতো দেখতে কিছু বিদঘুটে ছবি আঁকা ছিল। আর এই ডেস্কটা ছিল তাদের গ্রামে এর আগে রহস্যজনকভাবে অপমৃত্যুর শিকার হওয়া সেই নাট মেয়েটির। স্কুল ছুটির পর স্কুল বাস তাদেরকে বড় রাস্তা পার করে গ্রামের রাস্তার মোড়ে নামিয়ে দেয়। তখন প্রায় সন্ধ্যা নেমে এসেছিল। পরিবেশ খুবই শুনশান, জনমানব তেমন নেই বললে চলে। সরু রাস্তাটিও চলে গিয়েছে জঙ্গলে ঘেরা মাঠের মাঝ দিয়ে। 3 বোন হাঁটতে হাঁটতে সে দানবীয় বট গাছের নিচে একটা ভূতের অবয়ব দেখে থমকে যায়। পা যেন পাথর হয়ে গিয়েছে 3 জনেরই। ইয়াদ কোনোভাবে মনে সাহস নিয়ে বোনদের নিয়ে দেয় দৌড়। এমন সময় তাদের ভাইদের মধ্যে ছোট যে ইয়দ হঠাৎ সামনে এসে আরো ভয় পাইয়ে দেয়। ইয়াদ বলে, আরে কি করছিলে এটা, ইয়ামকে হার্ট অ্যাটাক করিয়ে দিবে নাকি? ভাই বলে, ম্যালেরিয়া পর্যন্ত ইয়ামকে মারতে পারেনি। এভাবে খুনসুটি করতে করতে ইয়দ বোনদেরকে নিয়ে বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরতে দেরি করায় বাবা সবাইকে ব্যত্রাঘাত করতে ধরে আর অনেক শাসন করে। আসলে তাদের বাবা অনেক কড়া, এজন্য ওরা সবাই বাবাকে অনেক ভয় পায়। তখন ইয়াদ বলে তার আজকে ক্লাস পরিষ্কারের দায়িত্ব ছিল, তাই আসতে দেরি হয়েছে। বাবা জানিয়ে দেয় স্কুল থেকে সন্ধ্যার আগে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, আর নয় পড়াশোনা বন্ধ করে তাদেরকেও কৃষিকাজে লাগিয়ে দিবে। তখন মেজো ভাই ইউস বাবাকে বুঝিয়ে সুঝিয়ে পরিস্থিতিটা সামলে নেয়। এরপর তারা সবাই মিলে মেলায় যায়। প্রেয়ারটা আগে শেষ করে নিয়ে তারা খুব মজা করতে থাকে। হাওয়াই মিঠে খেতে খুব ভালোবাসে, তাই তাকে ইয়াদ হাওয়াই মিঠে কিনে দিচ্ছিল। ওই সময়ই আবার কিছুটা অসুস্থ বোধ করে, কিন্তু নাগরদোলা চড়া হবে না সে ভয়ে মাকে বিষয়টা না জানাতে ইয়াদকে অনুরোধ করে। তারা যখন নাগরদোলায় আনন্দ করছিল, নিচে তাকিয়ে দেখে একটা ভয়ঙ্কর দেখতে বুড়ি মহিলা তার দিকে আঙ্গুল দিয়ে কি যেন ইশারা করছে। অনেক বেশি ভয় পেয়ে যায়। তারা যখন নাগরদোলা থেকে নেমে গিয়েছে, ইয়ামের অসুস্থতা ততক্ষণে আরো বেড়ে গিয়েছে, সে হাঁটতেই পারছিল না। তখন সে ইয়াদকে জানায় সেও ওই ডাইনি বুড়িটাকে দেখেছিল, ইয়াদি শুধুমাত্র তাহলে দেখেনি। পরদিন ইয়ামকে ডাকতে দেখে বাড়ি ফিরছিল। ওই সময় তাদের মধ্যে বড় যে ভাই ইয়াক কোত্থেকে যেন এসে গাড়িতে উঠে বসে।
আসলে একজন সোলজার, সে ট্রেনিং থেকে আজকে ফেরার কথা ছিল, তাই তো হুট করে ভাই বোনকে রাস্তায় পেয়ে গাড়িতে উঠে পড়ে। ইয়ামের কি হয়েছে জিজ্ঞেস করলে ইয়াম জানায় ডাক্তার বলেছে তেমন কিছু হয়নি, শরীর এমনিতেই কিছুটা দুর্বল, তাই কিছু সাপ্লিমেন্ট খেতে দিয়েছে। পরে তারা বাড়ি ফিরে যায়। ইয়াকের অন্য ভাই বোনরা ও মা তাকে দেখে অনেক খুশি হয়ে যায়। বাবা বলে ফসলের সিজন তো প্রায় শেষ হয়ে এলো বলে আমার কাজ কামে এবার কিছু সাহায্য করো। ইয়াক মজা করে বলে তোমাকে কে বলেছে আমি তোমার কাছে সাহায্য করতে এসেছি, আমি তো ব্যাস এক রাত থেকেই চলে যাব। আসলে ইয়াক এবার বেশ কিছুদিনই থাকবে। বাবাকে একটু রাগাতে কথাটা বলে। রাতে যখন তারা খাবার খেতে বসে, এখানে বাবা ইয়াককে অনেক শাসন করে, বলে তুমি সারাদিন বন্ধুদের সাথে বাইরে সময় কাটিয়েছ, মদ খেয়ে এসে এখন সেটার গন্ধ নিয়ে খাবার টেবিলে বসেছ। মা বলে আরে আগে ওকে খেতে দাও, পরে এসব বলা যাবে। বাবা বলে তুমি চুপ করো, তোমার আশকারা পেয়ে তো ও বিগড়ে গিয়েছে। ওই সুযোগে মেঝুজন আবার খোঁচা দিয়ে বলে তুমি তো সৈনিক হতে গিয়েছিলে, ভাবলাম ওরা তোমাকে শৃঙ্খলা শিখাবে। তখনই ওদ বলে থাক না ভাই, ও তো তোমার বড় ভাই, এভাবে বলা ঠিক না। এরপর ইয়ত এবং তাদেরকে দেওয়া গিফটগুলোর জন্য ইয়াককে ধন্যবাদ জানায়। আসলে ইয়াক অভ্যাসগতভাবে যেমনই হোক না কেন মা আর ভাই বোনদের কাছে সে খুবই প্রিয়, কারণ ওই যে বাবা তাদের প্রতি অনেক স্ট্রিক্ট, কিন্তু ইয়াকি সবসময় তাদের পক্ষে থাকে, ছোট ছোট আবদারও ইয়াকি পূরণ করে থাকে। এটা আসলে সব পরিবারেরই একটা সাধারণ চিত্র। একজন সদস্য যেমন খুব কড়া থাকে, আরেকজন থাকে অনেক নরম, আর এভাবেই তো পরিবারের ভারসাম্য বজায় থাকে। যাই হোক, খাবার টেবিলে ইয়ামের আবার খুব মাথা ব্যথা শুরু হয়, তাই সে ইয়াদের সাহায্য নিয়ে শুতে চলে যায়। বাকিরাও ইয়ামকে নিয়ে কিছুটা চিন্তিত হয়ে পড়ে। সিন শিফট করে গভীর রাতে কিছু অস্বাভাবিক সিন স্ক্রিনে ভেসে ওঠে। ইয়াম বাইরে কিছু শব্দ শুনে জেগে ওঠে, জানালাটা আটকে দিয়ে আবার শুয়ে পড়ে, কিন্তু শব্দটা তখনও আসছিল। তাই সে উঠে দেখে জানালাটা তো খোলা। এমন সময় ইয়ামের ঘাড়ের কাছে জঘন্য দেখতে একটা প্রেতাত্মা দেখা যায়, যার মুখ থেকে রক্ত পড়ছিল। শব্দ শুনে ইয়াদেরও ঘুম ভেঙে গিয়েছিল। সে দেখে ইয়াম যেন কোথাও হেঁটে চলে যাচ্ছে। পিছু করে এসে দেখতে পায় অন্ধকারে ইয়াম যেন কিছু মুখে নিয়ে চিবোচ্ছে। হুট করে রেডিওটা বেজে ওঠা সেই দিক থেকে ইয়াদের মনোযোগ সরে যায়। ইয়াম এসে বলে আসলে আমার খুব খিদে পেয়েছিল, অথচ তার মুখে রক্ত লেগে আছে। ইয়াদ আর কিছু না ভেবে গিয়ে শুয়ে পড়ে, কিন্তু বাইরে থেকে গা হিম করে কিছু ফিস ফিস শব্দ আসতে থাকে, যে শব্দে ইয়াদ জ্ঞান হারিয়ে ফেলে। পরদিন সকালে ইয়াকের বাবা তাদের জমিতে কাজ করা মান নামক এক শ্রমিকের সাথে ঝগড়া করছিল, কারণ ওই শ্রমিক বলেছে সে আর তাদের জমিতে কাজ করতে পারবে না। বাবা ভাবছে হয়তো লোকটা বাড়তি টাকার লোভে এসব বলছে, তাই মূলত ঝগড়াটা বেঁধেছে। কিন্তু ইয়াক এসে বাবাকে পাঠিয়ে দেয়। সে নিজে শ্রমিকটার সমস্যা কি জানতে চায়। লোকটা জানায় সে ওই খেতে একা যেতেও ভয় পাচ্ছে। সে এমন কিছু অস্বাভাবিক দেখেছে সেখানে, যেটা নিয়ে সে কথাই বলতে চাচ্ছে না। শুধু এটুকুই বলে ইয়াক যাতে তার পরিবারের খেয়াল রাখে। আর কি বা করার আছে, শ্রমিকটা চলে যাওয়ায় ইয়াকও ভাইদের সাথে কাজে লেগে পড়ে। ঘরে ফিরে ইয়াদ দেখে ইয়াম খুব রেগে বসে আছে। ইয়াদ বলে চলো আমরা বাইরে থেকে হেঁটে আসি, কিন্তু ইয়াম না করে দেয় আর ইকে একটা গালি দিয়ে বলে এসে আমার পা টিপে দাও। ইয়াদ তো এমন আচরণ দেখে ইয়ামকে ধমক দেয়। তখন আবার মা এসে ওদেরকে ঝগড়া করতে দেখে সবাইকে বকা দেয়। ইয়াম আরো কিছু বানিয়ে বানিয়ে মায়ের কাছে বোনদের নামে নালিশ করে। ইয়াদ তো খুবই অবাক হয়ে যায়, কারণ ইয়াম তো মোটেও এমন রুক্ষ আর মিথ্যাবাদী ছিল না। তার কি এমন হয়েছে? ইয়াদ কষ্ট পেয়ে বাইরে গিয়ে কিছুক্ষণ কান্না করে। এসে বড় আপুকে সান্ত্বনা দেয় আর বলে আজকে তোমার সাথে আমাকে ঘুমোতে দিবে। ইয়াদ তখন জিজ্ঞেস করে কেন ইয়ামের সাথে ঘুমাতে কি সমস্যা। তখন জানায় ইয়াম গতকাল রাতে তার দিকে ভয়ঙ্করভাবে তাকিয়েছিল, এবং কিভাবে তাকিয়েছিল সেটা মাটিতে এঁকে দেখায়, যেটা দেখে ইয়াদ দ্রুত সেই ছবিটা মুছে ফেলে আর বলে ঠিক আছে আমার সাথে ঘুমিও, কিন্তু এসব ভয়ঙ্কর ছবি আর রাখবে না। সন্ধ্যায় মা আর বাবা একদিনের জন্য কোথাও এক জায়গায় যাবে, সেই জন্য প্রস্তুতি নিচ্ছিল। মা ইয়াদকে বলে যায় বোনদের যাতে খেয়াল রাখে আর ইয়ামকে নিয়মিত খাওয়া দাওয়া করায়, ইয়ামের সাথে যাতে ঝগড়া না করে, কারণ সে অসুস্থ। ইয়াদ জানায় ইয়ামের আচরণ এমন মনে হচ্ছে যেন তার মাঝে অন্য কেউ রয়েছে। মা তখন বলে এমন অবাস্তবিক কথাবার্তা না বলতে, এটা কিভাবে সম্ভব যে একজনের মধ্যে আরেকজন থাকবে। এরপর বাবা মা বেরিয়ে পড়ে। তারা চলে যাবার পর ভাইরা ইয়ামের বিষয়টা নিয়ে আলোচনা করছিল। ইয়াক জিজ্ঞেস করে সে যখন বাড়িতে ছিল না অস্বাভাবিক কিছু ঘটেছিল কিনা এখানে। ইউস জানায় চিকিৎসক তো বলেছিল ইয়ামের কোনো সমস্যাই নেই, অথচ ওর শারীরিক অবস্থা দিন দিন আরো অবনতি হচ্ছে। আবার শ্রমিক লোকটার কথাও তো ফেলে দেওয়া যায় না। তখন ইয়াদ এসে বলে গতকাল রাতে সে এক মহিলার কণ্ঠে একটা ফিসফিসানির আওয়াজ শুনেছিল, যেটা নাকি ইয়াদ বাদে আর কেউই শোনেনি। গভীর রাতে
ইয়াদ আজকেও সেই ফিস ফিস শব্দ শুনে জ্ঞান হারিয়ে যাওয়ার উপক্রম, কিন্তু হাতে কামড় দিয়ে কোনো রকমে নিজেকে জাগিয়ে রেখেছে। ইয়ামের ঘরে গিয়ে দেখে সে আজকেও ঘরে নেই। এমন সময় গুলি চলার শব্দ শুনে ইয়ের চিৎকার ভেসে আসে। ঘরে গিয়ে ইয়াদ ইকে আলমারিতে লুকিয়ে থাকতে বলে সে বাইরে বেরিয়ে আসে। আসলে তার ভাইরা বন্দুক চালাচ্ছিল। তারা ভেবেছিল হয়তো বাড়িতে চোর পড়েছে। বাড়ির সামনের আখ বাগানটায় কারো ছায়া দেখে সেদিকে লাইট মারতে একটা ভুতুড়ো অবয়ব দেখা যায়। ইয়াক এসে সেদিকে লক্ষ্য করে কয়েকটা গুলি ছোড়ে। মানে এখানে পরিস্থিতিটাই ঘোলাটে হয়ে যায়। ভাইরা ভাবছে হয়তো বাড়িতে চোর ঢুকেছে, কিন্তু ওইদিকে ঘরে ইয়ামকেও পাওয়া যাচ্ছে না। এমন অবস্থায় ইয়োস কোথা থেকে জানি ইয়ামকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে নিয়ে আসে আর তাড়াতাড়ি করে ঘরের প্রধান দরজাটা আটকে দেয়। পরের সিনে ইয়ামকে ঘরে শুয়ে থাকতে দেখা যায়। পাশে তার সব ভাই বোনরা বসা। ইয়ামকে বিশ্রাম নিতে বলে ভাইরা চলে যায়। ইয়াদকে ভাইদের থেকে জানতে চায় ইয়ামের সাথে আসলে কি হয়েছিল। ইয়াম তো আমারও বোন, তাই আমারও জানার অধিকার আছে। সিন ফ্ল্যাশব্যাকে নিয়ে দেখানো হয় তখন আসলে কি ঘটেছিল। বোনরা যখন ঘুমিয়ে পড়েছিল, ভাইরা ঘরের বাইরে বসে ড্রিঙ্ক করছিল। তারা আজকে সারা রাত জেগে ড্রিঙ্ক করবে এই পরিকল্পনা ছিল, যাতে করে ইয়াদের শোনা ওই ফিস ফিস শব্দটা মাঝরাতে আসলে কোথা থেকে আসে সেটার রহস্য বের করতে পারে। কিন্তু ইয়োস আর ইয়দ ঘুমিয়ে পড়ে। ইয়াক তখনও জেগেছিল। পরিবেশ প্যারানর্মাল হয়ে ওঠে। লাইটগুলো বন্ধ হতে শুরু করে। রেডিওটা আপনা আপনি বেজে ওঠে। এমন সময় রক্ত হিম করা সেই ফিস ফিস শব্দ শুনে ইয়াক অচেতন হয়ে পড়ছিল। কিন্তু পাশে তখন একটা বার্নারে আগুন জ্বলছিল। সেটার উপরে হাতটা ধরে রেখে হাতের ব্যথায় নিজেকে জাগিয়ে রাখে। ইয়ামকে দেখা যায় মন্ত্রমুগ্ধের মতো একদিকে হেঁটে চলে যাচ্ছে। ইয়াক বাকি ভাইদেরকেও জাগিয়ে তুলে টর্চ আর বন্দুক নিয়ে বেরিয়ে পড়ে। ইয়ামকে ডাকতে ডাকতে সে আখ বাগানটার সামনে খুঁজে পায়। তৎক্ষণাৎ ইয়াম মাটিতে লুটিয়ে পড়ে। আর একটা ভুতুরে চেহারার মহিলাকে দেখে ইয়াক একের পর এক গুলি ছুড়েছিল। এজন্যই তখন গুলি শব্দ আসছিল। ইয়োস জানায় আপাতদৃষ্টিতে মনে হচ্ছে ইয়ামের কোনো ক্ষতিই হয়নি, কিন্তু সেই ঘটনার পর থেকে ওর পেটে প্রচন্ড ব্যথা হচ্ছে। পরদিন সকালে ইয়াদকে বলে ইয়ামের এই লক্ষণগুলো মরে যাওয়া সেই নাট মেয়েটার সাথে মিলে যাচ্ছে, আর ইয়াদকে নিষেধ করে দেয় গতকালের ঘটনাটা যাতে বাবা মাকে না জানায়, কারণ তারা বিশ্বাস করবে না। এরপর ইয়াদকে কিছু টাকা দিয়ে বাকি বোনেদের সাথে ভাগ করে নিতে বলে। ইয়াদ টাকা পেয়ে খুব খুশি হয়ে যায়। বলে ভালোই হয়েছে, ইয়ামের জন্য জুস আর এর প্রিয় মাংসের বল কিনতে পারবো। ইয়াক বলে আর তোমার জন্য কিছু কিনবে না? এটা খুব ভালো, অন্যের জন্য ভাবা, কিন্তু নিজেকে ভুলে যাওয়া যাবে না। তখন ইয়োস আসলে ইয়াক তাকে জানায় আমি আমের চিকিৎসার জন্য কবিরাজ পাফানকে আনতে যাচ্ছি, তুমি এই দিকটা খেয়াল রেখো। ইয়োস তখন রেগে যায় আর বলে তুমি চলে যাওয়ার পর আমি তো সব খেয়াল রাখছি, আমাকে হুকুম করবে না। অর্থাৎ ইয়োস বড় ভাই ইয়াকের উপর মূলত এই জন্যই রেগেছিল। ইয়াক ট্রেনিংয়ে থাকার দরুন ইয়োসই বাড়তি কাজের চাপ নিতে হতো। ইয়াক সেজন্য ক্ষমা চায়। তখন ইয়োসের রাগ অভিমান ভাঙে। বলে তুমি যাও কবিরাজ পাফানকে আনতে, ইয়ামকে সুস্থ করতে হবে। আমি জানি তুমি আমাদের পরিবারের কোনো ক্ষতি হতে দিবে না। এভাবে তারা ঐক্যবদ্ধ হয় পরিবারে একসাথে মিলেমিশে থাকার। পরে সিনি ইয়ামকে একা একা ঘরে বসে থাকতে দেখা যায়। তার ভীষণ পেট ব্যথার কারণে খাবারও ঠিকমতো খেতে পারছে না। ইয়াদ এসে ভাই দেওয়া টাকাটা তার সাথে ভাগ করে নেয়। ইয়ামের যাতে একটু ভালো লাগে তাই ইয়াদ তাকে বাইরে ঘুরতে নিয়ে যাবে। সেজন্য তাকে রেডি হতে বলে ইয়াদ চলে যায় মাকে এ ব্যাপারে রাজি করাতে। ওই সময় গ্রামের জঙ্গলে বাস করা এক ডাইনি বুড়ি মহিলা এসে তাকে আক্রমণ করে বসে। ভীষণ যন্ত্রণা দিয়ে তার একটা দাঁত খুলে নিয়ে গিলে ফেলে। কিন্তু রেডিওর আওয়াজে ইয়াদ আর তার মা ইয়ামের আর্তনাদের শব্দ শুনতে পাচ্ছিল না। শেষে রেডিওটা বন্ধ করে দেওয়ার পর ইয়ামের শব্দ শুনে দৌড়ে যায়। ইয়াদের মা বুড়িটাকে মেরে তাড়িয়ে দেয়, কিন্তু বুড়িটা অদ্ভুতভাবে হাসতে থাকে। পরে সিনি ইয়াকে সেই কবিরাজ পাফানকে বাড়িতে নিয়ে আসতে দেখি। ইয়াক পাফানকে ইয়ামের সমস্যাগুলো জানায়। ইয়ামের প্রতিদিন রাতে ঘর থেকে বের হয়ে যাওয়া, ইয়ামের এমন সব খাবার খাওয়া যেগুলো আগে সে কখনো খেত না। ইয়ান এসে পাফানকে জানায় ইয়ামকে কিছুক্ষণ আগে গ্রামের ডাইনি বুড়ি ছুঁয়ে আক্রমণ করেছিল। এরপর পাফানকে নিয়ে যায় ইয়ামের ঘরে। পাফান জিজ্ঞেস করে কি হয়েছে তোমার? ইয়াম কথা বলে না। অদ্ভুতভাবে এক টুকরো প্লাস্টিক চিবোতে থাকে এবং কিছুক্ষণ পর পাফানের মুখের উপর সেটা থুতু মারে। পাফান এখানে বলছিল ইয়ামকে ছুঁয়ের আত্মা ভর করেছে। এটা এমনই এক অভিশপ্ত আত্মা যা নরকেও ঠাঁই হবে না। ইয়াক জিজ্ঞেস করে কে সে ছুঁয়ে? পাফান তাকে নিয়ে যায় একটা জঙ্গলে ঘেরা পর্বতের উপর, যেখানে ইয়ামকে আক্রমণ করা সে পাগলি বুড়ি মহিলাটা থাকে। আসলে এই বুড়ি মহিলাটা কালো জাদু চর্চা করে এবং তার মাঝে বিভিন্ন আত্মাদের ডেকে আনে। এসব করে সে পাগল হয়ে গিয়েছিল। সেজন্য তার আশেপাশে কোনো মানুষ যেত না, গেলে তার বিপদ হতো। বর্তমানে এই ছুঁয়ে বুড়ির মাঝে একটা শয়তানি আত্মা রয়েছে, যেটা নতুন কোনো দেহ খুঁজছে। ইয়াক আর পাফান পৌঁছে যায় পাগলি বুড়িটার আস্তানায়। এখানে এমন কিছু অস্বস্তিকর দৃশ্য দেখানো হয়, গল্পের প্রয়োজনে আপনাদেরকে সেগুলো একটু বলি,
কারো খুব বেশি খারাপ লেগে থাকলে আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। বুড়িটা এই আস্তানায় বিষধর সাপ, মানুষ সহ বিভিন্ন প্রাণীর নাড়ি ভুঁড়ি, মৃত কাক এবং বিভিন্ন প্রাণীর রক্ত দিয়ে কালো জাদু চর্চা করে থাকে। নারী ভুঁড়িতে নিজে মূত্র ত্যাগ করে আবার সে নারী ভুঁড়ি খাবার হিসেবে গ্রহণ করে। এরপরে আমি তুলে আনা যে দাঁতটা গিলে ফেলেছিল সেটা বমি করে পেট থেকে বের করে নেয়। ঠিক তখনই ইয়াকে সে বুড়িকে মারতে ধরে, কিন্তু বুড়িটা গিয়ে একটা চৌখানো বাঁশের মধ্যে নিজের মাথাটা ঢুকিয়ে দেয়। বাঁশটার আঘাতে মাথার মগজ সব বেরিয়ে সেখানে বুড়িটার মৃত্যু হয়। ইয়াক আর পাফান সেখান থেকে চলে আসে। পাফান জানায় বুড়ির মাঝে শয়তানি আত্মাটা রাতের বেলায় তার নতুন শিকার খুঁজতে বের হয় আর দিনের বেলায় আগের দেহে ফিরে আসে। তখন ইয়াক জিজ্ঞেস করে, যেহেতু ছুঁয়ে বুড়িটা মরে গিয়েছে তাহলে তো আত্মাটা মুক্ত। পাফান বলে, শয়তানি আত্মাটা এখন নতুন দেহ পেয়েছে, তাই তো বুড়িকে মেরে ফেলেছে। নতুন দেহে ভর করতে তার একটা দাঁত লাগে, অর্থাৎ ইয়াম তাহলে এখন ওই শয়তানি আত্মাটা দ্বারা পজেসড। ইয়াক খুব কান্না করে। পাফান সান্ত্বনা দেয়, তার যতটুকু সম্ভব সে সর্বোচ্চ চেষ্টা করবে ইয়ামকে সুস্থ করতে। সিন শিফট করে রাতে। ইয়াদ আর ইকে ইয়াকের রুমে ঘুমানোর জন্য বলা হয়, আর ইয়াক আজকে রাতে ইয়ামের রুমের সামনে পাহারা দিবে। আজকে যদি খারাপ কিছু না ঘটে তার মানে ইয়াম পজেসড না। ভাইরা পাহারা দিতে থাকে। গভীর রাত, পরিবেশ অস্বাভাবিক হতে শুরু করেছে। রক্ত হিম করে দেওয়া সেই ফিস ফিস শব্দ ঘনীভূত হতে থাকে। ইয়োস আর ইয়দ নিজেকে ধরে রাখতে না পেরে জ্ঞান হারায়। ঘুমন্ত ইয়াদ জেগে উঠে হাত কামড়ে নিজেকে জাগিয়ে ধরে রেখেছে। ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এবার এই ফিস ফিস শব্দগুলো ইয়ামের মুখ থেকে বের হচ্ছে। তার মানে ইয়ামের মাঝে যে ওই শয়তানি আত্মাটা রয়েছে তা নিশ্চিত। ইয়াক অনেক চেষ্টা করেও নিজেকে আর জাগিয়ে রাখতে না পেরে জ্ঞান হারায়। ইয়াদ এসে ইয়াককে গালে থাপ্পড় মেরে জাগিয়ে তোলে। এরপর ইয়াক বাকি ভাইদেরকে বন্দুক আর টর্চ নিয়ে বেরিয়ে পড়ে ইয়াদকে রুমে লুকিয়ে থাকতে বলে। কিন্তু সামনে বাবা মা চলে আসে। বাবা এই ভূতপ্রেত বিশ্বাসই করতে চায় না এবং এসব বন্ধ করতে বলে ইয়াকের বন্দুকটা কেড়ে নিতে চায়। এমন সময় শয়তানটা ঘরে চালে বৃষ্টির মতো করে ঢিল ছুঁতে শুরু করে। এরপর ইয়াক ভাইদেরকে বাঁশবাগানের দিকটা খুঁজে দেখতে বলে আর নিজে চলে যায় আখ ক্ষেতটার দিকে। ক্ষেতের চারদিক থেকে ইয়াম যেন তার নাম ধরে ডাকছে এমন শব্দ ভেসে আসে, আর এভাবে শয়তানটা ইয়াককে পথভ্রষ্ট করতে থাকে। হঠাৎ সামনে কাউকে দেখে ইয়াক গুলি চালিয়ে দেয়, কিন্তু দেখে এটা তো তার মা। কাছে গিয়ে খুব কান্না করে। পরক্ষণেই অবয়বটা মিষ্টিভাবে হাসতে শুরু করে আর নিজের ঘাটটা নিজে সোজা করে ফেলে। ইয়াককে তাড়া করতে থাকে। দৌড়ে ক্ষেতটা পেরিয়ে উঠানে চলে আসে ইয়াক। এরপর ইয়াক সামনে তার মাকে দেখে সে অবয়বটার মতোই মিথ্যা মনে করে আর গুলি চালিয়ে দেয়। ইয়দ এসে মাকে বাঁচিয়ে নেয়। এমন সময় ইয়স ইয়ামকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে আনে। ওইদিকে ইয়াদের ঘরের দরজায় ইয়ামের কণ্ঠে একটা না কেউ ডেকে যায় আর উচ্চ শব্দে দরজায় ঠক ঠক করতে থাকে। ইয়াদকে নাম ধরে ডাকতে থাকে। গিয়ে দরজাটা খুলেই দিচ্ছিল, ইয়াদ তাকে আটকে ফেলে, কারণ ইয়াম কখনো তার নাম ধরে ডাকে না। এবার ওই আত্মাটা নিজে দরজা ভেঙে চামড়াবিহীন কুৎসিত হাতটা ঢুকিয়ে দেয় চিটকিনি খোলার জন্য। দু বোন ভয়ে কান্নায় জড়সড় হয়ে যায়। হঠাৎ তাদের মায়ের ডাক আসে বাইরে থেকে। এমন পরিস্থিতিতে ইয়াদ মনে অনেকটা জোর সঞ্চয় করে দরজাটা খোলে, মাকে জড়িয়ে ধরে। পরদিন মিস্টার পুট নামক আরেকজন কবিরাজ আসে আমাদের বাড়ি। সে কবিরাজ পাফানের ওস্তাদ হয়। কবিরাজ পুট বাড়ির সামনের বাঁশবাগানটার দিকে তাকিয়ে থাকে। ইয়োস বলে, এখানেই তো ইয়ামকে অজ্ঞান অবস্থায় আমরা পেয়েছিলাম। আসলে ওই দৈত্যাকার বাঁশ ঝোপটা ইয়াকের বাবা কাটতে দেয় না, অনেকে বাঁশ কিনতে চাওয়া সত্ত্বেও। এটা নাকি তার মূল্যবান সম্পদ। এরপর পুট ইয়াককে বলে, তোমার আরও ধৈর্যশীল হওয়া উচিত, কেননা সামনে তোমার জন্য কঠিন পরীক্ষা আসতে চলেছে। এরপর ওস্তাদ পুটকে ইয়ামের ঘরে নিয়ে যাওয়া হয়। পুট তার কবিরাজে ওষুধ দিয়ে ইয়ামের কপালে টিপ দিতে ইয়াম চিৎকার করতে থাকে আর অদ্ভুতভাবে কাঁপতে থাকে। এরপর ইয়াম মানে তার ভিতরে থাকা আত্মাটা তার একটা চাল চালে। ইয়াম কান্না করে মাকে ডাকতে থাকে, অর্থাৎ ইয়ামের মাকে দুর্বল করে দেয় যাতে ওই কবিরাজের হাত থেকে বাঁচতে পারে। ইয়নো শয়তানটার ফাঁদে পা দিয়ে দেয়। ইয়াকের বাধা উপেক্ষা করে মা গিয়ে ইয়ামকে জড়িয়ে ধরে আর কবিরাজটাকে তাড়িয়ে দিতে বলে। তার মেয়েকে কেউ আঘাত করুক সে চায় না। তার মতে ইয়াম সুস্থ হয়ে আছে। ইয়াকের বাবা এবার খুব রেগে যায়, তার ব্যাটটা এনে ইয়ামকে মারতে ধরে, কিন্তু এনের জন্য পারে না। সিন শিফট করে পুট সে বাঁশ ঝোপটা কেটে দিতে বলে। ইয়দ বলে, বাবা আমাদেরকে মেরে ফেলবে এ কাজ করলে। পুট বলে, তোমাদের বাবা তোমাদেরকে না মারলেও ওই শয়তানটা তোমাদের বোনকে ঠিকই মেরে ফেলবে। এগুলো আগে কাটো, তারপরই দেখবে। এমন সময় ইয়াকের বাবা এসে বাধা দেয় তার বাঁশবাগান কাটতে। কবিরাজ পুট তখন তাকে বুঝিয়ে বললে সে রাজি হয়। ইয়াকরা এবার মনে সব রাগ মিটিয়ে বাঁশগুলো কাটতে থাকে, কিন্তু কয়েকটা কাটার পর অনেক বেশি বাজে গন্ধ আসতে থাকে সেখান থেকে। আরও কিছু বাঁশ কেটে ফেলার পর দেখা যায় সেখানে ওই সব মানুষগুলোর নাড়ি ভুঁড়ি আর জিভা পড়ে আছে যাদেরকে ওই শয়তানটা ভর করেছিল।
এই জন্যই মুভির শুরুর দিকে আমরা দেখেছিলাম নাট মেয়েটা যে পেট ফুলে রক্তপাত ঘটে মারা গিয়েছিল, কারণ তার নারী ভুঁড়িগুলো তখন শয়তানটা বের করে নিচ্ছিল। তারপর শয়তানি আত্মাটা ওই নারী ভুঁড়ি দিয়ে পরবর্তী শিকারকে বশ করে থাকে। এই জন্যই এগুলোই আমাদের বাস ছাড়ে লুকানো ছিল। পুট এগুলো পুড়িয়ে দিতে বলে, তখনই আম চিৎকার করতে করতে এদিকে আসতে থাকে, কারণ তার ভিতরে শয়তানটা চাচ্ছে না এগুলো নষ্ট করে ফেলুক। সবাই আমকে আর ইয়েনকে আটকে ফেলে। পুট তার মন্ত্রপুত ওষুধ ইয়ামের কপালে লাগিয়ে দিতে ইয়াম দুর্বল হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর তারা এই নারী ভুঁড়িগুলো পুড়িয়ে ফেলে। পোড়ানো শেষ হলে পুট একটা তলোয়ার সেখানে পুঁতে দেয়। ইয়াম জ্ঞান হারায়। পুট তখন ইয়ামকে হসপিটাল নিয়ে যেতে বলে, কারণ ইয়ামের শরীর এখন দুর্বল, তাই তার স্যালাইন নেওয়া দরকার। তবে যাত্রা পথে প্রেতাত্মাটা বাধা সৃষ্টি করতে পারে, হয়তো তার সব রকম চেষ্টাই করবে ইয়ামকে আটকানোর। তাই শক্ত মনের এমন একজন মানুষ দরকার যে পরিস্থিতিটাকে সামলাতে পারবে। আর পুট ইয়াককে সেই দায়িত্বটা দেয়। এরপর মা, ইয়াদ এবং ইয়দকে সাথে নিয়ে তারা রওনা দেয়। বাড়িতে ইকে দেখে রাখার জন্য ইয়স আর বাবাকে রেখে যায়। যেতে যেতে ইয়াক পুটকে জিজ্ঞেস করে, আচ্ছা পিশাচটা আমার বোনকে কেন টার্গেট করলো? পুট জানায়, নর্মাল প্রেতাত্মা হলে এমন সব বাচ্চাদেরকে শিকার বানাতো যেগুলো খুব ভীতু হয়, কিন্তু এই আত্মাটা খুবই চালাক। এটা বিশেষ কোনো সুস্থ দেহকে টার্গেট করে। ইয়াক বলে, আমার বোন নিতান্তই একটা সাধারণ মেয়ে। পুট বলে, তোমার বোন তো মৃত্যু মোকাবেলা করেছিল, অর্থাৎ ইয়ামের ছোটবেলায় একবার ম্যালেরিয়া হয়েছিল, সবাই তো হাল ছেড়ে দিয়েছিল, তাও অলৌকিকভাবে কিভাবে যেন সে বেঁচে গেল। এরপর থেকে ইয়াম তেমন একটা অসুস্থ হতো না, আর এই বিষয়টাই ওই প্রেতটাকে প্রলুব্ধ করেছে। আর নাট মেয়েটাকে তাহলে কেন ভর করেছিল জিজ্ঞেস করলে পুট জানায়, নাটকে শুধুমাত্র ক্ষুধাবর্ধক হিসেবে ব্যবহার করেছে, আসল শিকারকে খাওয়ার আগে। এই শয়তানটা যাকে ধরে সহজে ছিঁড়ে যেতে চায় না। গাড়ির পিছনে থাকে ইয়দ বলছিল, এই সময় এমন কুয়াশা কেন? পাফান বলে, যা বলেছে চেপে যাও, এখন থেকে আশেপাশে যাই দেখবে সবই ভ্রম, তাই কিছু নিয়ে কোনো কথা বলবে না। পুট ইয়াকে তার দেওয়া পিস্তলটা নিয়ে প্রস্তুত থাকতে বলে, কারণ সামনে এমন কিছু হতে চলেছে যখন বুলেটগুলো দরকার পড়বে। একটু পর ইয়ামের জ্বর এসে যায় শরীরে। পুট তখন ইয়াকে নির্দেশ দেয় তার আসল কাজটা করার, কারণ এই মুহূর্ত থেকে ইয়ামকে হসপিটালে নিয়ে যাওয়া মোটেও সহজ কাজ হবে না। পুট মন্ত্র পরে ইয়ামের কপালে টিপ দেয়। এরপর দেখা যায় সবাই উধাও হয়ে গিয়েছে ইয়াকের পাশের, অর্থাৎ ইয়াকের ভ্রম শুরু হয়। কিন্তু ইয়াকে শক্ত থাকতে হবে। গাড়ির সামনে নার্স সহ অনেকগুলো প্রেতাত্মা দাঁড়িয়ে থাকে। ইয়াক কিছুতেই না থেমে সেগুলোর উপর দিয়ে গাড়ি চালিয়ে যায়। নাটের মুখ থেকে রক্ত পচে এসে ইয়াদের কপালে গড়িয়ে পড়ে। পুট তখন তাদেরকে চোখ বন্ধ রাখতে বলে, কারণ তারা ভূতগুলোকে দেখতে না পেলে ভূতগুলোও পারবে না। অন্যদিকে ইয়াকের সামনে এবার বড় চ্যালেঞ্জটা আসে। সামনে রাস্তার মাঝে তার পুরো পরিবারকে দাঁড়িয়ে থাকতে দেখে, কিন্তু ইয়াক এত পথভ্রষ্ট হয় না। গুলি ছুটতে ছুটতে তাদের উপর দিয়ে গাড়ি চালিয়ে হাওয়ায় মিলিয়ে দেয়। আসলে এগুলো যা হচ্ছে সবই ওই শয়তানি আত্মাটার সৃষ্টি করা ভ্রম, ইয়ামকে হসপিটাল নেওয়া থেকে আটকাতে। শয়তানটা এবার তার প্রধান অস্ত্র ব্যবহার করে, শুরু করে সে রক্ত হিম করে দেওয়া ফিস ফিস আওয়াজ। আপনারা যারা মুভিটা দেখবেন আমার এক্সপ্লেন শোনার পর আশা করি আপনাদের রক্ত হিম করে দিবে এই আওয়াজটা। বাকি সবাই অলরেডি জ্ঞান হারিয়ে ফেলেছে। ইয়াকও আর পারছে না নিজেকে ধরে রাখতে, যেহেতু সে গাড়ি চালাচ্ছে। পুট আঙ্গুল দিয়ে ইয়াকের কপালে চাপ দিতে গেলে ইয়াক আঙ্গুলটা কামড়ে সেটার মাথাটাই আলাদা করে দেয়, আর গাড়ির হ্যান্ডেলটা ধরে একটা পড়ে থাকা গাছে অ্যাক্সিডেন্ট করে সেটা গাড়ির মাঝ বরাবর ঢুকিয়ে দেয়। স্ক্রিন কালো হয়ে যায়। সিন আসে কিছুক্ষণ পর। ইয়াক জেগে ওঠে, জিজ্ঞেস করে, তুমি কে চাও আমাদের থেকে? বলে, আমি শুধু তোর বোনকে চাই, কিন্তু তুই আর তোর পরিবার আমার পথের কাঁটা। এই বলে সবাইকে ইয়াকের গানটা দিয়ে ভয় দেখাতে থাকে। কবিরাজ পাফানের জ্ঞান ফেরা মাত্রই তাকে গুলি করে দেয়। এরপর ভূতটা বলে, আর মাত্র 3টা গুলি বাকি আছে, কাকে আগে মারবো, তোর মা নাকি ভাই? আচ্ছা চল আগে তোর বোনকে দিয়ে শুরু করে। এই বলে ইয়াককে মারতে ধরে। ইয়াক বলে, সাহস থাকলে আমাকে আগে মার। ইয়াককে মারতে এগিয়ে যাচ্ছে। ইয়াক ইয়াদকে ইশারা করে মাটিতে পড়ে থাকা কবিরাজ পুটের তলোয়ারটা তুলে নিতে। ইয়াককে গুলি করবে এমন সময় ইয়াদ তলোয়ারটা ছুড়ে দিলে ইয়াক ইয়ামের হাতের গানটা আগে কেড়ে নেয়। এরপর ইয়ামের হাতে তলোয়ারটা বসিয়ে দেয়। চিৎকার করতে করতে ইয়াম বমি করে কিছু কালো পদার্থ বের করে দেয়। পিছন থেকে বের হয়ে আসে বিভৎস শয়তানি আত্মাটার আসল চেহারা। ভয়ানকভাবে গুঙ্গাতে থাকে আত্মাটা। ইয়াক গুলি করে, কিন্তু কিছুই হয় না। শেষে শক্ত মনের ইয়াক গিয়ে শয়তানিটার মুখে পিস্তল ঢুকিয়ে মুখে লাস্ট গুলিটা করে। প্রাণীটা হাওয়ায় মিলিয়ে যায়। সিন শিফট করে হসপিটালে। ইয়াম এখন সুস্থ হয়ে গিয়েছে। বোনকে ফিরে পেয়ে ইয়াদ খুশিতে কান্না করে দেয়, কিন্তু ইয়াম তার সাথে এতদিন কি হয়েছিল কিছুই মনে করতে পারছে না। ইয়াদ তখন বলে, তুমি এখন বিশ্রাম করো, সব ঘটনা বাড়ি ফিরে তোমায় বলবো। অপরদিকে ইয়াকরাও সবাই কম বেশি চোট পেয়েছে, তাই তারাও চিকিৎসা নিয়ে নেয়। এখানে ইয়াক তার ট্রেনিং থেকে হঠাৎ করে বাড়ি আসার কারণটা ইয়দকে জানায়।
গ্রামে ওই আত্মার গুজবের ব্যাপারে নাকি তার মাই তাকে চিঠি দিয়েছিল, সেজন্যই সে এসেছিল। ইয়ত তাকে ধন্যবাদ জানায় শক্ত হাতে পরিস্থিতিটাকে সামলানোর জন্য। সিন আসে ইয়ামের কাছে। ইয়াদ বাড়ি ফিরে কি করবে বোনেদের নিয়ে এসবই গল্প করছিল। ইয়াম হঠাৎ অদ্ভুত আচরণ শুরু করে, নিজে তার একটা দাঁত খুলে নেয়। এরপর ইয়ামের পেট ফুলতে শুরু করে দিয়েছে। ইয়াদের চেঁচামেচি শুনে বাকিরাও ততক্ষণে এসে পড়ে। তৎক্ষণাৎ রক্তপাত ঘটে ইয়ামের মৃত্যু হয়। আসলে শয়তানটা যখন দেখলো ইয়ামকে আর পোজেস করে রাখতে পারছে না, তখন তো তার পরবর্তী শিকার খুঁজতে হবে, যার জন্য নারী ভুঁড়ি দরকার। তাই ইয়ামের নারী ভুঁড়ি খুলে নিয়ে তাকেও মেরে ফেলে। পরিবারের সবাই অনেক কান্নাকাটি করে ইয়ামের ফিউনারেল শেষ করে। ইয়া গিয়ে মুভি শুরুর দিকে দেখানো সে বড় বট গাছটা কেটে সেখানে আগুন ধরিয়ে দেয় আর মনের সব রাগ মেটায়। গল্পটা এখানে শেষ হয়।